নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় আসার আগে দেখব এই মুহূর্তের হেডলাইন্স। মহাসংকটে মহারাষ্ট্র জোট সরকার, 22 বিধায়ককে নিয়ে গুজরাটের শিবসেনার মন্ত্রী একনাথ শিন্ডে। গান্ধীনগরে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। কর্ণাটকের পর মহারাষ্ট্র অপারেশন লোটাস, মহারাষ্ট্র জরুরি বৈঠক কংগ্রেসের। বৈঠকে শিবসেনা, শরদ পাওয়ারকে ফোন সঞ্জয় রাউতের। মুম্বাইয়ে জরুরি বৈঠক পাওয়ারের। মহারাষ্ট্র জোট সরকারের সমস্যা নেই, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ইঙ্গিত। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শরদ পাওয়ারের। একনাথ শিন্ডের বিরুদ্ধে করা পদক্ষেপ, পরিষদীয় দলনেতা ও চিফ হুইপ পদ থেকে অপসারণ নতুন পরিষদীয় দলনেতা অজয় চৌধুরী। সুরাটের লে মেরিডিয়ান হোটেলে উদ্ধবে দূত মিলিন্দ নাভরেকর। ফিরতে নারাজ শিন্ডে, শিবসেনা ছাড়া থাকতে পারবে না শিন্ডে, বললেন সঞ্জয় রাউত। উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ, শিন্ডে ঘনিষ্ঠ 3 শিবসেনা বিধায়কের। 23 বিজেপি বিধায়ক শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন, সূত্রের খবর। কলকাতা টিভির খবরে শিলমোহর, রাষ্ট্রপতি পদে সর্বসম্মত বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাই। মমতার পছন্দের প্রার্থীতেই 18 দলের সম্মতি। যশবন্তেই আস্থা, মমতাকে ধন্যবাদ তৃণমূল সহসভাপতির। বিরোধী ঐক্য জোরদার করার লড়াইয়ে সামিল, টুইট যশবন্তের। যশবন্তকে শুভেচ্ছা মমতা অভিষেকের। পঞ্চমবার রাহুলের ইডি হাজিরা, প্রায় 43 ঘন্টা জেরার পর এদিনও জেরা। রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভ, 23 সোনিয়ার হাজিরা। রাহুলকে লাগাতার জেরা, কোমর বাজছে কংগ্রেস। দেশের সব সাংসদ বিধায়ককে রাজধানীতে তলব, আজ রাতের মধ্যেই দিল্লি পৌঁছানোর নির্দেশ। আনিস তদন্তে সিটে আস্থা আদালতে, সিবিআইয়ের হাতে তদন্তভার নয়, জানিয়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থার। বাংলার মুকুটে নয়া পালক, কর্মযোগ্যতায় দেশের চতুর্থ বাংলা। 2022-এর ইন্ডিয়া স্কিলস রিপোর্টের তথ্য, উৎকর্ষ বাংলার অভাবনীয় সাফল্য। আদালতে মানিক ভট্টাচার্য, শিক্ষা সম্পত্তি নিয়ে প্রশ্ন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের স্ত্রী ছেলে মেয়ের সমস্ত সম্পত্তি হলফনামা আকারে জমার নির্দেশ, 5 জুলাই পরবর্তী শুনানি। রেণু খাতুনের চাকরিতে চোখ, কাটা কবজি নিয়ে পথ চলা শুরু স্বাস্থ্য দপ্তরে। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সংবর্ধনা। রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্তের সংখ্যা 400 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত 406, মৃত 1। মায়ের বয়স কত, আব্বাস এখন কোথায়? কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তব এবং সুচন্দ্রিমা, আজ রাত 10টায়। আজকের আপনার কথা বিষয়ে আসার আগে একটি খবরের দিকে নজর রাখবো। কিছুক্ষণ আগেই উদ্ধব ঠাকরের সঙ্গে টেলিফোনিক বার্তালাপ হয়েছে একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা হয়েছে একনাথ শিন্ডের। আশা করা হচ্ছে এরপরেই আজ দিনভর চলা 10 মিনিট ফোনে কথা হয় দুজনের মধ্যে এবং দিনভর মহারাষ্ট্রে আজ বিজেপি যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল একনাথ শিন্ডেকে দিয়ে, শিবসেনার এই বাগী নেতার সঙ্গে কথা বলার পর উদ্ধব ঠাকরে নিশ্চয়ই এর সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। 10 মিনিট ফোনে কথা হয় দুজনের মধ্যে এবং দিনভর যে নাটক চলল মহারাষ্ট্রে, ক্রমাগত বিজেপির তরফ থেকে যে চাপ সৃষ্টি করার চেষ্টা চলেছে, একনাথ শিন্ডে কথা বলেছেন উদ্ধব ঠাকরের সঙ্গে। আসছে এবার আপনার কথার আজকে বিষয়। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকার যে কতটা দিশেহারা তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। সেনায় চুক্তি নিয়োগ নিয়ে যে 56 ইঞ্চির ছাতি বিশিষ্ট দেশের প্রধানমন্ত্রীকে এতটা বেগ পেতে হবে তা বোধহয় স্বপ্নেও ভেবে উঠতে পারেননি তিনি বা তার পরিষদবর্গ।
সেনাবাহিনীর কর্তাদের আসরে নামিয়ে সেই দিশাহীনতা আরো প্রকট হয়ে গিয়েছে। সরকারের বিজ্ঞপ্তি আর সেনা কর্তাদের দাবি পরস্পর বিরোধী বার্তা অগ্নিবীরদের ভবিষ্যৎকে আরো বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছে। অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই চাকরি প্রত্যাশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে থাকে, যা প্রথমে বিক্ষোভ, পরে দেশজোড়া আন্দোলনের চেহারা নেয়। মূলত ছাত্র যুব সম্প্রদায়ের অংশগ্রহণে উত্তাল গোটা দেশ। সম্ভবত এতটা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ছিল না কেন্দ্র। তাই 2 দফায় নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো ও 10% আধাসামরিক বাহিনীতে সংরক্ষণের টোপ দিতে বাধ্য হয় কেন্দ্র। তাতেও কাজ না হওয়ায় সেনাবাহিনীর কর্তাদের আসরে নামানো হয়। কিন্তু তারা অগ্নিবীরদের কি সুবিধা বা পদমর্যাদা দেবেন তার যে ফিরিস্তি দিয়েছেন তার সঙ্গে সরকারি বিজ্ঞপ্তির কোনো মিল নেই। প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী বলছেন, স্থায়ী সেনাবাহিনীর মতোই নাকি অগ্নিবীরদের সমস্ত সুবিধা দেওয়া হবে। সেনায় বছরে 90 দিন ছুটি দেওয়া হয়, কিন্তু অগ্নিবীরদের জন্য 30 দিন ছুটি ধার্য হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে। ভাতা থেকে উর্দি সবই নাকি মূল সেনাবাহিনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কোনো বৈষম্য নাকি থাকবে না। इसका मतलब ये नहीं है कि वो हमारे बराबरी की रिस्क एंड अलाउंस नहीं लेगा, उसके जितने भी अलाउंसेस हैं सेम रहेंगे। अगर वो मेरे साथ सियाचिन में बैठा है he'll get the same allowance, अगर वो मेरे साथ राजस्थान में बैठा है तो उसको सेम अलाउंस मिलेगा, अगर वो मध्य प्रदेश में बैठा है मुझे भी नहीं मिल रहा उसको भी नहीं मिल रहा। सो इट इज इक्वेटेड, देयर इज नो डिफरेंशिएशन। वो साथ वाले बिस्तरे पे सो रहा होगा, वो वही कपड़े पहन रहा होगा जो मैं पहन रहा हूँ, वो मेरे साथ लंगर में बैठ के खाना खा रहा होगा। देयर इज नो डिफरेंस। कोई अलग बैरक नहीं बना दी अग्निवीर के लिए, बिकॉज उसने लड़ाई कल हमारे साथ करनी है, और अगर वो हमारे साथ इस देश के लिए बलिदान देगा तो देयर इज कोई गुंजाइश ही नहीं है उसको हम किसी तरीके से रत्ती भर भी उसको हम अपना छोटा सोचें। অবসরের পর প্রাক্তন সেনারা পেনশন, গ্র্যাচুইটি পান। এক্ষেত্রে এককালীন টাকা পাবেন। সেই প্রাপ্যের অঙ্ক নিয়েও বিভ্রান্তি বিমার অঙ্ক নিয়েও। প্রথমে বলা হয়েছিল 11,72,000 টাকা 4 বছর পর মিলবে। এখন পরিমাণ কমে গেল, বলা হচ্ছে 10,04,000 টাকা এককালীন ভাতা। লেফটেন্যান্ট জেনারেল মিডিয়ায় বলছেন 1 কোটি টাকার বিমা, কিন্তু বিজ্ঞপ্তি অনুসারে বিমার পরিমাণ মাত্র 48 লক্ষ টাকা। देश की सेवा करने के लिए जो सर्वोच्च बलिदान देगा उसकी इंश्योरेंस कवर नॉन कॉन्ट्रीब्यूटरी है। आज पूरे देश में मैं भी कंट्रीब्यूशन देता हूं, जो बाहर जवान खड़ा हुआ है वो भी कंट्रीब्यूशन देता है। सिर्फ एक इंसान है अग्निवीर जो आगे आने वाले टाइम पे कंट्रीब्यूशन नहीं देगा, और उसको तकरीबन 1 करोड़ का इंश्योरेंस मिलेगी अगर उसने अपने देश के लिए किसी वजह से बलिदान दिया। মোদী সরকার যে দিশেহারা তা তাদের এই স্ববিরোধী ভূমিকায় আরো স্পষ্ট হয়ে উঠেছে। সেনা কর্তাদের দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। কলকাতা টিভি। যে কথা বলছিলাম, একদিনও সবিস্তারে আলোচনা হয়েছে। এই অগ্নিপথ প্রকল্প পদে পদে ঠক্কর খাচ্ছে, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই নরেন্দ্র মোদীর সরকারের। অগ্নিপথে দেশময় অগ্নিগর্ভ পরিস্থিতি, সেনা থেকে সাধু সন্ত এমনকি শিল্পোদ্যোগীদের আসরে নামিয়ে অগ্নিপথ প্রকল্পের মাহাত্ম্য প্রচার করে চলেছে, কিন্তু তাতেও যুব সমাজের ক্ষোভ প্রশমনের লক্ষণ নেই। অবশেষে সেই জিহাদি তত্ত্ব আমদানি করছে গেরুয়া শিবির। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার সূচনা হয়েছিল বিহার থেকে, ক্রমে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক নেতৃত্ববিহীন সরকার বিরোধী কোনো আন্দোলন এমন ব্যাপক আকার নেয়নি। যুব সম্প্রদায়ের ধারণা, সরকারের স্থায়ী চাকরির বদলে 4 বছরের জন্য চুক্তির শর্ত আরোপ বস্তুত তাদের সঙ্গে প্রতারণার শামিল। বছরের পর বছর ধরে যারা সেনায় চাকরি পাওয়ার আশায় নিজেদের প্রস্তুত করছিল, তারা আজ হতাশাগ্রস্ত। তাই তাদের বাগে আনতে কি শেষ পর্যন্ত সেই জেহাদি তত্ত্বেই ভরসা করছে বিজেপি? आंदोलन के पीछे आतंकवादी हैं, आंदोलन के पीछे गुंडा है, आंदोलन के पीछे हमारे नौजवान जो बच्चे शुरुआत में किए थे उस चीज को हायर कर लिया, हायर करके अब राजनीतिक गुंडे लोग इसमें लगे हुए। इसमें जिहादी लोग हैं और समीकरणवादी लोग हैं। जो युवा है जिसके शरीर में जज्बा है कुछ करने की, देश पर मर मिटने की, वो सारे युवा खुश हैं। निश्चित जानबूझ के कराई जा रही है। ये सेना का नौकरी नहीं है, देश सेवा है। जिसमें हिम्मत है यह सर देके होते हैं सौदा। देशभक्ति सस्ती चीज नहीं है, यहाँ सर देके सौदा होता है। शपथ ही लिया जाता है जो हम मरेंगे,
लेकिन यहाँ सुख सुविधा और जो खोजना चाहते हैं वैसे लोगों को सेना में आवश्यकता नहीं है। हम एक मौका दे रहे हैं, 6 साल में मिथिला यूनिवर्सिटी में बीए की डिग्री मिलती है। हम 4 साल में ट्रेंड भी करेंगे, पैसा भी देंगे। यहाँ तो ITI का डिग्री लोग खरीदता है, इंजीनियरिंग का डिग्री डोनेशन देकर के लोग जाते हैं। मैं ट्रेंड भी करूंगा, पैसा भी दूंगा, अन्य रोजगार में रिजर्वेशन भी दूंगा। इतने सुंदर व्यवस्था पर अगर लोग प्रश्न चिन्ह उठा रहे हैं तो फिर ये तो डिस्कशन का। সত্যি তো, সেনায় চাকরির জন্য বেতন কি দরকার? দেশভক্তিতেই পেটের জ্বালা মিটবে। এই সহজ সত্যটা যদি বুঝতে না পারে তাহলে আন্দোলনকারীরা দেশবিরোধী, আর গেরুয়া শাসনে দেশবিরোধী মানেই তো জিহাদি। অর্থাৎ আন্দোলন প্রশমিত না হলে তাদের পরিণতি কি হতে পারে তারই যেন বার্তা দিলেন বিহারের ওই বিজেপি বিধায়ক। কলকাতা টিভি। আসছে আরো বিষয়ের মধ্যে, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। বিরতিতে যাওয়ার আগেও যেটা বলছিলাম, গেরুয়া শিবির ইতিমধ্যে শুরু করে দিয়েছে অগ্নিপথের এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনকে জেহাদি তকমা দেওয়া। অগ্নিপথকে ঘিরে রাজ্যে রাজ্যে সেনায় চাকরি প্রত্যাশীদের মধ্যে যে বিক্ষোভ আন্দোলন, তার নেপথ্যে রয়েছে বিভিন্ন বেসরকারি কোচিং সেন্টার। এমনই অভিযোগ তুলে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সমস্যার মূলে না গিয়ে কোচিং সেন্টারের কর্তাদের ধরপাকড় শুরু হয়েছে, আর তাতেই ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। উত্তরপ্রদেশের আলিগড়ের চপ্পল এলাকার বিজেপির উপাধ্যক্ষকে পাকড়াও করেছে পুলিশ। মান বাঁচাতে তাকে দল থেকে বহিষ্কার করেছে আলিগড় জেলা নেতৃত্ব। দিশেহারা প্রশাসন শেষমেশ সেম সাইড করে বসেছে। আপত্তির গোড়ার কথা চুক্তি নয়, স্থায়ী চাকরি চাই সেনার। প্রতি বছর সেনায় এই নিয়োগ হয়। গত 2 বছর করোনা অতিমারির কারণে তা স্থগিত ছিল। সেনায় চাকরি পাওয়ার লক্ষ্যে বিহার, উত্তরপ্রদেশ সহ হিন্দি বলয়ে এমনকি দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতেও প্রত্যাশী যুবারা প্রশিক্ষণ নেয়। দিনে দিনে পেশাদার প্রশিক্ষণ কেন্দ্র গজিয়ে উঠেছে ওইসব রাজ্যের। অভিযোগ, চুক্তি এবং বয়সের সময়সীমা কমিয়ে দেওয়ায় ওইসব কোচিং সেন্টারে যারা মোটা টাকা ব্যয় করে প্রশিক্ষণ নিয়ে আসছিলেন তাদের অনেকেই অগ্নিপথ প্রকল্পের প্রবেশিকায় আর ঠাঁই পাবেন না বয়সের কারণে। ফলে টাকা খরচ করা প্রার্থীরা কোচিং মালিকের উপর চাপ দিতে পারে। সেই কারণেই নাকি কোচিং মালিকরা চাকরি প্রত্যাশীদের উস্কে দিয়েছে। উত্তরপ্রদেশে আলিগড় জেলার চপ্পল থেকে প্রথম রেল অবরোধ এবং সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল। পুলিশ স্থানীয় ইয়ং ইন্ডিয়া কোচিং সেন্টারের কর্তাকে গ্রেফতার করে। ধৃত সুধীর শর্মা চপ্পল মণ্ডলের বিজেপি সহসভাপতি, অর্থাৎ যেমন তেমন নেতা নন। স্থানীয় সাংসদ সতীশ গৌতমের ঘনিষ্ঠ। একাধিক ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। বেশি পুরনো নয়, গত 2019 সালের লোকসভা ভোটের পরপর তোলা সেই ছবি সামনে আসতেই বিড়ম্বনা চরমে। তড়িঘড়ি সুধীরকে বহিষ্কার করেছে বিজেপি। বিহারের বিধায়ক আন্দোলনের নেপথ্যে জেহাদি যোগ খুঁজে পেয়েছিলেন। চপ্পলের সুধীরকে কি বলবেন? শেষে ঠক বাজতে গাঁও ছাড় হবে না তো। কলকাতা টিভি। গত 8 বছরের সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুললে দেশ বিরোধী তকমা দিয়ে দেওয়া হয়। সেটা কবি, সাহিত্যিক বা সাংবাদিক হোক কি সমাজ সেবক হোক, যে কোনো ক্ষেত্রে দেশ বিরোধী তকমাটা খুব ট্রেন্ডিং করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ছাত্র যুব সমাজ যদি কোনো আন্দোলনের পথে যায় তাদেরকেও টুকরে টুকরে গ্যাং বলে দেওয়া হয়। দেশের কৃষক, অন্নদাতারা শীত, গ্রীষ্ম, বর্ষা নির্বিশেষে শান্তিপূর্ণ আন্দোলন করলে তাদেরকে খালিস্তানি বলে দেওয়া হয়। আর এবার সৈন্যবাহিনীতে প্রত্যাশী যে যুব সম্প্রদায়, তারা তো শুধুমাত্র কয়েক দিনের পরিশ্রম নয়, বছরের পর বছর এই প্রত্যাশা নিয়ে পরিশ্রম করেন এই চাকরি পাওয়ার জন্য। আজ তারা যখন রাস্তায়, তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা আন্দোলন করছে, তাদের দিকেও জিহাদি তত্ত্ব দিচ্ছে গেরুয়া শিবির। কি মত আপনার আজকের এই বিষয় নিয়ে জানান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে। প্রথম দর্শক রয়েছেন হরিপদ সরকার। নমস্কার। নমস্কার। বলুন। এখন পর্যন্ত মোদী সরকার বারবার বিভিন্ন উদ্ভট চিন্তাধারা প্রয়োগ করে প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে কে আছে, মোদীর বিরুদ্ধে কে আছে, এটা আইডেন্টিফাই করার জন্য এগুলা করছে। নোটবন্দি থেকে শুরু করে
জিএসটি থেকে শুরু করে কৃষক বিল থেকে শুরু করে আজকের অগ্নিপথ সবকিছুতেই তারা একটাই করছে, যাতে যারা বিরোধী আছে তাদের চিহ্নিত করে, তাদের দুর্মুষ করা, তাদের বুলডোজ করা, তাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে মানুষের সামনে কলঙ্কিত করে নিজেরা বড় হওয়ার চেষ্টা করছে। এছাড়া আর দ্বিতীয় কোনো তাদের মানে লক্ষ্য নাই। তারা একটা শ্রেণীরতই করছে, কিন্তু কথা হচ্ছে যে একটা বেশিরভাগ একটা অংশকে তারা বিভিন্ন ভাবে বুলডোজ করার চেষ্টা করছে। অগ্নিপথ ঠিক সেরকমই একটা ব্যাপার, যে আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী গৌরবময়, তার একটা ইতিহাস আছে, তার কাজ আছে, সেটাকে ধ্বংস করে মোদী তার মাহাত্ম্য প্রচার করার চেষ্টা করছে। এই মাহাত্ম্য করার মাঝখানেও তার দূরভিসন্ধি দিয়েছে যে দেশের যে ইয়ং জেনারেশন আজ কর্মক্ষেত্রে বঞ্চিত হয়ে যে বিভিন্ন ভাবে অসহায় অবস্থায় রয়েছে, তাদেরকে এখন এই অপরাধমূলক কাজে জোর করে নামানো হচ্ছে, যে তারা এভাবে যখন করবে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিভিন্ন রকম ভাবে বুলডোজ করা হবে, করে এদেরকে পুরো সিন থেকে আউট করে রাখা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এর ভিতরে কোনো সততা নাই, কোনো উন্নয়নের কোনো ব্যাপার নাই, কোনো দেশের হিতে কোনো বিষয় নাই। এটাই হচ্ছে মূল ব্যাপার। সে নোটবন্দির সময় বলছিল কালো টাকা উদ্ধার হবে, জাল নোট বন্ধ হবে, হয়নি। মাঝখানে যারা ছোট ব্যবসায়ী, লঘু উদ্যোগ, সবগুলো ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেকার তৈরি হয়েছে। জিএসটির ব্যাপারটাও তাই, ছোট ব্যবসায়ীগুলো শেষ করে দিছে, দিয়ে ওনারা একটা স্টেজে, একটা ক্যাটাগরিতে তারা মানে মধু খাওয়াচ্ছে। ঠিক এইভাবেই দেশটারে আস্তে 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 ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর এই সমস্ত উদ্ভট যে সমস্ত প্রকল্প এই করছে, সেখানে বিরোধ হওয়া স্বাভাবিক, এবং সেই বিরুদ্ধে যে কথা বলবে তাদেরকে সোজাসুজি দেশদ্রোহী, সোজাসুজি বোল্ডোজ করা, এ হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য, আর দ্বিতীয় কোনো ব্যাপার নাই। ধন্যবাদ, খুব ভালো বলেছেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শকের কাছে আসছি, তবে একটা ছোট্ট বিরতির পর, বিরতি নেওয়ার সময় হয়েছে। আপনার কথায় ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন অনিন্দ চক্রবর্তী। নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অন দ্য সার্ভিস আছি, ইন্ডিয়ান আর্মিতে আমি আছি, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছি যে এই যে অগ্নিপথ যে প্রপোজালটা এসছে, ক্যান্ডিডেটের কথা ছেড়ে দিন, ক্যান্ডিডেটের কি লাভ হবে কি লোকসান হবে সেটা তো পরেরই কথা। গভর্নমেন্ট যার জন্য করছে, হ্যাঁ, সেটাই তো গভর্নমেন্ট সাকসেস হবে না, কারণ 6 মাসের ট্রেনিং এ কোনো কিছু হয় না। আর এখানে তো যে বলছেন ইয়ং, এখানে তো কোনো কুস্তি বা দাঙ্গাল হবে না যে 21 বছর ছেলে গিয়ে কুস্তি করতে যাচ্ছে, সেরকম না। আর্মির যে লড়াই হয় সেখানে কাউকে গাড়ি চালাতে হয়, কাউকে গান চালাতে হয়, কাউকে রেডিও অপারেট করতে হয়, কাউকে ট্যাঙ্ক চালাতে হয়, কাউকে মিসাইল চালাতে হয়। সেটা 6 মাসের ট্রেনিং এ সে কিচ্ছু শেখে না, 2%, 3%, 5%। তো সেটা শেখার তাকে টাইম দিতে হবে শেখার জন্য না। আর যদি সে শিখেও ফেলে বছর 2 বছরের মধ্যে, তারপরে সে 1 বছর পর বাড়ি চলে আসবে, তাকে লাভ কি হলো শেখানোটার? এত গভর্নমেন্ট খরচা করে তাকে শেখানোর লাভটা কি হলো, তাই না? না, ছুটি বাদ দিয়ে 2 বছর 10 মাস চাকরির মেয়াদ, 4 বছরের মধ্যে পুরোটাই 4 বছর তো নয়। হ্যাঁ, 4 বছর তো নয়, 6 মাস ট্রেনিং, তারপরে তার ছুটি আছে 1 মাস। 4 বছরের মধ্যে 2 বছর 10 মাস হচ্ছে ট্রেনিং সব মিলিয়ে, ছুটি মিলিয়ে। 4 বছর না, টোটাল 4 বছর, 6 মাস ট্রেনিং, ছুটি। আপনি 4 বছরে 1 মাস 4 মাস বেরিয়ে গেল, মানে 6 মাস 4 মাস 10 মাস আউট হয়ে গেল তার।
এবার সে যখন রিটায়ারমেন্ট করবে তার লাস্ট যে ইয়ারটা সে তাতে বিজি থাকবে, তার ডকুমেন্টস, তার এই সমস্ত কিছু সে আপ টু ডেট করতে থাকবে, ডকুমেন্টস বগেরা, তার যে তাতে সে বিজি থাকবে। বাকি থাকছে তাহলে কত, 1 বছর 10 মাস পেরিয়ে গেল, থাকছে 2 বছর। সে শিখবে কবে? আর প্রথম কথা শেখার এনার্জি থাকবে না, সেটা আমি 4 বছর জন্য এসেছি, আমি শিখবো কেন? আর যে শেখাবে সে শেখাবে না, বলবে আমার লাভ কি একে 4 বছর শিখিয়ে। আমি পার্সোনাল যে ক্যান্ডিডেটের বেনিফিট সে লাস্টে এসে পাকোড়া ভাজবে কি সেটা ছেড়েই দিলাম, গভর্নমেন্ট কি বেনিফিট এটা করছে সেটা মেন ইম্পর্টেন্ট না। মানে আপনি ঠিক আছে। অপারদর্শিতার কথাও বলছেন এবং তাদের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত হতে পারে তার কথাও বললেন। হ্যাঁ অবভিয়াসলি, তারপরে এই তো আর্মিতে কেউ যাবেই না, কারণ একই কোয়ালিফিকেশন, ফিজিক্যাল, আপনার এক্সাম সবকিছু, বিএসএফ, সিআরপিএফ, আরপিএফ, সিআইএসএফ, তাতে আর্মি যাবেই না। সে 4 বছরের জন্য কেন এত ট্রেনিং করে এত কষ্ট করে সে আর্মিতে যাবে 4 বছরের জন্য? সে বিএসএফ, আরপিএফ, সিআরপিএফ এতে যাবে, আর্মিতে যাবেই না। তাহলে আর্মির যে কাজটা সেটা কে করবে? গভর্নমেন্ট এটা কেন ভাবছে না? কারণ এরকম তো না যে বিএসএফ যেতে গেলে গ্র্যাজুয়েশন হতে হবে, আর্মিতে গেলে মাধ্যমিক পাস, এরকম ব্যাপারটা তো না। কোয়ালিফিকেশন, ফিজিক্যাল সবকিছু সেম। তো আর্মিতে অ্যাটেন্ডই করবে না, সে বিএসএফ আর কমসে কম 60 বছর চাকরি তো করবে, তাই না? সে 4 বছর কেন ঝামেলায় যেতে যাবে? আর এখানে কোনো কুস্তি না আমাকে ইয়ং ছেলে লাগবে আমি কুস্তি লড়াবো, সেরকম তো ব্যাপারটা না। এখানে তো আপনাকে সেই যে আমাদের যে ট্রেড আছে, ট্রেডের নলেজ হলে আপনি জিততে পারবেন। আর সেকেন্ডলি যে আমাদের চায়না আছে, পাকিস্তান আছে, হ্যাঁ, তারা যখন অন গ্রাউন্ড সিচুয়েশন দেখবে তারা তো চলে আসবে, আমি করবোই না চাকরি, সেখানেও রিস্ক নেবে। ঠিকই। ঠিক আছে, এটা আমার অনুরোধ, মানে গভর্নমেন্টের থেকে এটা ভাবা উচিত। অন দ্য সার্ভিস আমরা আছি, আমরা জানি ব্যাপারটা কি। এই সমস্ত তো কোনো নেটফল জিরো, মানে কোনো বেনিফিটই কারণ নেই। ধন্যবাদ, আপনি খুব মানে বাস্তব অভিজ্ঞতার কথা বললেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক রয়েছেন ইউনুস আলী, নমস্কার। নমস্কার। বলুন। আমাদের দেশের সরকারের চরিত্রগতভাবে আমি কয়েকটা কথা বলবো। এই দেশের মোদীর নেতৃত্বে যে বিগত 8 বছর সরকার চলছে, এই সরকারের সামনে দুটো জিনিস পরস্পর বিপরীত ধর্মী ভাবে চলছে। এক হচ্ছে ধর্মীয় সুড়সুড়ি এবং ধর্মীয় ভাব দেশের মানুষের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে নানাভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আরেকটা দিক হচ্ছে উন্নয়ন। উন্নয়নের অপর নাম হচ্ছে অনুন্নয়ন। উন্নয়ন পিছু হচ্ছে, অনুন্নয়ন যেটা আমাদের দেশকে, দেশের মানুষকে গ্রাস করছে। এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজকে এই সরকার উন্নয়নের প্রশ্নে যে সমস্ত কর্মসূচি দেশের মানুষকে দেখাবার চেষ্টা করছে বা খাওয়ানোর চেষ্টা করছে, সেইগুলো আজকে এই ধর্মের যে সুশুরিটা, সেই জায়গায় কিন্তু অনেকটাই এদের দর্শনটা ফিকে হয়ে যাচ্ছে। অর্থাৎ জনমানুষ অনেকাংশেই এই মাদকতার সপক্ষে থাকছে না। তার অন্যতম উদাহরণ আমরা দিই, এটা হচ্ছে যে কৃষক আন্দোলনটা মূলত হচ্ছে শিখ সম্প্রদায়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অ্যারাউন্ডিং যে সমস্ত স্টেটগুলো আছে, সেই মানুষগুলোর আন্দোলন ছিল। তাতে সংখ্যা তত্ত্বের বিষয়ে যদি উল্লেখ করা যায়, তাতে সংখ্যালঘু মুসলমানের যে মানে উপস্থিতি সেটা হচ্ছিল অতি নগণ্য। এখানে হচ্ছে কি হিন্দু মানসিকতায় একটা আঘাত প্রচন্ড ভাবে এক্ষেত্রে লাগছে। অর্থাৎ যে হিন্দুর উপরে দাঁড়িয়ে, হিন্দু মতাদর্শের উপরে দাঁড়িয়ে হিন্দু ভোট দিয়ে এরা ক্ষমতায় গিয়েছিল, সেই জায়গাটা কিন্তু হিন্দু মানসিকতা বিপন্ন হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে একটা উষ্মা প্রকাশ করছে। আজকে দেখা যাচ্ছে যে এই যে অবস্থা, অগ্নিপথ প্রকল্পের যে বিষয়টা নিয়ে যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলো উঠে আসছে, সরকারি লেভেলে সামরিক বিভাগ থেকে যে সমস্ত প্রসঙ্গ রিসাবল করার জন্য, কিছু সংযোজন করার জন্য যে মানে জায়গাটায় যাচ্ছে কয়েকদিন ধরে, তাতে পরস্পর বিরোধী একটা বোঝাপড়ার জায়গাটা থাকছে না। কি করব না, এটা উদ্ভ্রান্ত, এটা একটা সাংঘাতিক একটা মানে মানসিক দিক দিয়ে বিপন্নতা বোধ করছে নিজেদের অপকর্মের জন্য। আজকে দেখা যাচ্ছে যে যেন তেন প্রকারের যে সমস্ত কথাবার্তা
বলি আজকে মানুষকে জব্দ করব, সেটা উল্টো ফল হচ্ছে। যে বিহারের কোন একটা কোন হরিপদ সে বলছে যে একটা অদ্ভুত কথা। হ্যাঁ, এই সমস্ত কথা আজকে মানে জনমানুষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ব্যতীত হবে যে এটা সরকারি আচরণ নয়, একটা সরকারি দলের কোনো জনপ্রতিনিধির আচরণ নয় বা কথা নয়। এইভাবে এই অবস্থাটা আজকে যেভাবে চলছে, এই অবস্থায় এদের সামাল দেওয়া বড় বিপদ হয়ে দাঁড়াবে আগামী দিনে। যে সমস্ত মানুষ আজকে এখানে আন্দোলন করছে, সেই আন্দোলনের বিরোধ অংশ মানুষ হচ্ছে হিন্দু পরিবারের থেকে সে সমস্ত যুবক ছেলেরা আজকে এই বিপদের মধ্যে পড়ে গেছে যে তাদের জীবনধারার জন্য, জীবনকে রক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য যে আন্দোলনটা করছে, তারা নিজেরাও অনেকটা অস্বস্তি বোধ করছে। এই কারণেই যে আমাদের ন্যায্য অধিকার, দেশের সামরিক বা প্রতিরক্ষায় আমরা চাকরি করব, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা তার জন্য 2 বছর 1 বছর ধরে কসরত করছি, শরীর চর্চা করছি। এমত অবস্থায় এই যে ঠুনকো প্রকল্প, এই জায়গাটা একটা বিভ্রান্তি তৈরি করছে। এর একটা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই এই সরকারের বিরুদ্ধে লাগবে। ফলে সিদ্ধান্তহীনতা, দিশাহীনতা থাকলে তো সেটা হবেই। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সংলাপ নিয়োগী পরে দর্শক, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন। আমার শুভ সন্ধ্যা ম্যাডাম। আমি মূল বিষয়বস্তু ঢোকার আগে একটা কথা প্রশ্ন করতে চাই। আমি বিশেষ করে প্রশ্ন করতে চাই, আমার এইসব যে টিভি চ্যানেল আছে আপনাদের মতো তো এত সুন্দর পরিবেশন কেউ করে না। আপনাদের কাছে কোনো প্রশ্ন না, প্রশ্ন আমার সেসব মোদি চাটাদের, তাদের কাছে প্রশ্ন। প্রথম হচ্ছে, একজন অশিক্ষিত অপদার্থ দেশকে অশান্ত সৃষ্টিকারী এই মিথ্যাবাদী পিএম এর জন্য ডেলি খরচ হয় 1.43 কোটি। এটা কাদের টাকা? প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আজকে এই যুব সমাজটাকে নষ্ট করে দিল, যুব সমাজের মনটাকে ভেঙে দিল, তার জন্য আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট হলো। তার রাগ প্রকাশ করতে গিয়ে তারা নষ্ট করেছে, কোনো অন্যায় করেনি। এর সঙ্গে হয়তো কিছু সমাজ বিরোধী মোদি ঢুকিয়ে দিয়েছে, বিজেপির লোকেরাও হয়তো এটা করতে পারে। কিন্তু এই জাতীয় সম্পত্তি, এটা কার টাকা? মোদির টাকা? এটা আমি জানতে চাই। আজকে উনি বড় বড় কথা বলছেন অগ্নিপথ নিয়ে, ডাইরেক্ট বলছেন না উনি ফেস করতে পারবে না। আপনাদের মতো সাংবাদিক বাদ দিন, আপনাদের তো পারবে না। উনি কোনো কারুর সঙ্গে আজ অব্দি সাংবাদিকতা, আমাদের লজ্জা বিদেশে গিয়ে বলে আমি সাংবাদিক সম্মেলন করব না, এর থেকে লজ্জা কিছু হয় না। তা যাই হোক, একটা কথা আপনাদের বলে দিচ্ছি, উনি কোনোদিন একটা সাংবাদিকদের সামনে বলতে পারবে যে আমি এইটা করে উপকার করেছি? নোটবন্দি করেছে, কি করেছে? কালাধন আজকে সবচেয়ে বেশি আমাদের ভারতবর্ষে, এটা আমাদের রেকর্ড করেছেন উনি তো রেকর্ড সৃষ্টি করেন। উনি কেরোসিন তেল 100 টাকা করে দেবেন আর কিছুদিনের মধ্যে, এখন 93 টাকা কেরোসিন তেলের লিটার। তা এই ছেলেগুলোকে কি টাকা দিতে পারছে? একটা পেনশনের জন্য উনি টাকার জন্য বাঁচাচ্ছেন। আজকে কত কোটি কোটি টাকা অন্য রাজ্যকে গিয়ে কেনার জন্য, ভোট কেনার জন্য উনি খরচ করছেন। কোত্থেকে করছেন? কার টাকায় করছেন? এটা আমার প্রথম প্রশ্ন। এগুলো আপনারা শুনে রাখুন। যেসব মোদি চাটা, আপনাদের ভয়ঙ্কর দিন আসবে ভারতবর্ষে। হিটলারের শিক্ষা ছিল, এর কিন্তু সেই শিক্ষা নেই। শিক্ষা নেই বলে ইনি কোনোদিন সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান। উনি ওনার নিজের কিছু পেটেন্ট অক্ষয় কুমার মার্কা লোকের সঙ্গে বসে সাংবাদিকতা করবে। তাই বলছি, আপনারা নিজেরা এখনো ভাবুন যে দেশটাকে আজকে আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, কি পজিশনে দেশটাকে ফেলছে। অর্থনৈতিক দিক দিয়ে আজকে আমাদের বাংলাদেশ এগিয়ে গেছে। এই যুব সমাজের মনোবলটাকে ভেঙে দেওয়ার যুক্তি কোনো আছে? তারা 5 বছর পর, আমি ধরে নিলাম 4 বছর পর 11 লাখ টাকা পাবে। সেই টাকাটা তো তাদেরই টাকা, 30% কেটে রাখছে। কত টাকা তখন সুদ হবে? আজকে যদি আমি ধরে নিই 6% হবে, বা মানে সিনিয়র সিটিজেনের মতো, সেই টাকাটা কি তারা পাবে? সেই সুদে চলবে? কত টাকা হচ্ছে 6% হলে? আপনারা হিসাব করেছেন? এই ছেলেগুলোর মনোবল ভেঙে দেওয়ার জন্য মোদিকে ইমিডিয়েট ভারতবর্ষ থেকে তাড়াতে হবে, এবং তার তাগড়ে অমিত শাহকে। দুটো লোক ভারতবর্ষকে আমাদের শেষ করে দিচ্ছে। উনি আজকে ইতিহাস নিয়ে কথা বলেন, উনি ইতিহাসে ফেল। এর থেকে লজ্জা কিছু আছেন? উনি 2 বছর ক্লাস করে, ওনার কি শিক্ষাগত যোগ্যতাটা সেটা আপনারা একটু দেখে নেবেন। কি লিখেছেন? কায়দা করে খালি লিখলেই হয় না, মানুষ ধরতে পারে। এটাই আমার বক্তব্য। বিরতি নিচ্ছি একটা, আপনার কথা বিরতির পর ফিরছি আবারও এ বিষয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। পরের দর্শক রয়েছেন এসপি বাপুলি। নমস্কার। নমস্কার ম্যাম। আমি বলতে চাই যে এইভাবে অগ্নিপথ এবং অগ্নিবীর নিয়োগ আজকের যুগে কতটুকু যুক্তিযুক্ত কেন বলছি, তার প্রধান কারণ হচ্ছে আর্মি, আর বিশেষ করে আর্মিতে যে
বেঙ্গল ইঞ্জিনিয়ার্স গ্রুপ, এইভাবে যে রেজিমেন্টেশন, সেটা কি কোনোভাবে তৈরি হবে? এই রেজিমেন্টেশনের জন্যই জওয়ানরা রেজিমেন্টের নামে প্রাণ বিসর্জন দিয়েছে। আমাদের ইতিহাস খুঁজলে আমরা পাবো প্রতিটি যুদ্ধে 65, 62, 65, 71 এবং লাস্ট অপারেশন বিজয়, কার্গিল যেটাকে আপনারা বলেন, রেজিমেন্টেশন ছিল বলেই জওয়ানরা নির্দ্বিধায় প্রাণ দিয়েছে। আজকের অগ্নিবীর বা অগ্নিবীরের প্রকল্পে যারাই আসুক না কেন, তাদের কি সেই রেজিমেন্টেশন তৈরি হবে? তারা তো ছন্ন ছাড়া সৈনিক হবে, প্রথম। দ্বিতীয় কথা, এক্স সার্ভিসম্যানকে সবাই, বিশেষ করে ভারতবর্ষে, সিকিউরিটি গার্ডের জন্যই ভাবে। তাদের কি অন্য কোনো স্কিল, কোয়ালিফিকেশন, টেকনিক্যাল এফিকেসি নেই? আজকের বিজেপি অনেক বড় নেতা, তাত্ত্বিক নেতা তিনি, কৈলাস বিজয়বর্গীয়জি, তিনি বলছেন বিজেপির অফিসের সিকিউরিটি গার্ড হবে একজন এক্স সার্ভিসম্যান। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও এরকম একটা ভাবনা চিন্তা আছে। ওরা পেনশন পায়, যারা বেঁচে আছে এক্স সার্ভিসম্যান, যারা বেঁচে আছে তারা পেনশন পায়, ওরা আবার কি চাকরি করবে? দে আর বেটার ফর দ্য সিকিউরিটি গার্ড। তাদের যে স্কিল, তাদের যে কোয়ালিফিকেশন, সেগুলোর মূল্য ভারতবর্ষে দেয়া হয় না। থার্ড পয়েন্ট, রিজার্ভেশন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি জানি যে 100% কোটা, 100% রস্টার যেটা আছে, 100 পয়েন্ট রস্টার বলা হয়, সেখানে এক্স সার্ভিসম্যানদের যে কোটা আছে বিভিন্ন ক্যাটাগরিতে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, সেটা আজকের প্রেজেন্ট স্ট্রাকচারে মেনটেন হয় না। কালকে যখন অগ্নিবীররা আসবে, এটা কতটুকু মেনটেন হবে আমি জানি না। সবাই সিকিউরিটি গার্ডের জন্য এক্স সার্ভিসম্যানকে খোঁজে। They never bother for the skill, qualification of an ex-serviceman. তো আমার এটাই প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের সেনা নায়কদের কাছে, যে জওয়ানটা তার গোল্ডেন টাইম 4 বছর হোক 5 বছর হোক দেশের জন্য ব্যয় করছে বা করতে চলেছে এই অগ্নিপথ প্রকল্পে, ভবিষ্যতে সে কি সিকিউরিটি গার্ডের জন্যই থাকবে? তার স্কিল, তার এফিকেসি, তার কোয়ালিফিকেশনকে কি মূল্য দেয়া হবে? সেই জায়গাটা কেন এই আজকের নতুন ছেলেদেরকে যারা আজ আন্দোলন করছে তাদের কাছে ক্লিয়ার করে ব্যাখ্যা করছে না? তাদের ফিউচার সম্বন্ধে কেন ক্লিয়ার করে কিছু বলছে না? 11 লাখ টাকা দিয়ে দেবে, 4 বছর পরে 11 লাখ টাকার ভ্যালু কি আসবে? আরেকটা প্রশ্ন, বিদেশে যে দেশে কম্পালসারি মিলিটারি এনরোলমেন্টের যে ব্যাপারটা আছে, সেখানে তাদের আর্থসামাজিক জীবন, তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস, আর আমাদের দেশের গ্রামের মানুষ, অধিকাংশ গ্রামের মানুষরাই কিন্তু ডিফেন্সে যায়, আর্মি, এয়ারফোর্স, নেভিতে যায়। অধিকাংশ শহরের খুবই কম চলে যায়। কেন? তাদের অনেক রকম ফেসিলিটিস আছে পরবর্তীতে, মানে চাকরি পাওয়ার, তাদের কোয়ালিফিকেশন সবকিছু বেশি আছে। কিন্তু গ্রামের লোকগুলো কি করবে? তারা এসে শহরের ছেলেদের কাছে প্রতিযোগিতায় তারা তো হেরে যায়। সেই এক্স সার্ভিসম্যান গুলো, ওই অগ্নিবীর 4 বছর পরে ফিরে এসে কি করবে তারা? সেই সুনির্দিষ্ট রাস্তা কি দেখানো হচ্ছে? না, হচ্ছে না তো। এইটাই আমার প্রশ্ন ম্যাম। অনেক ধন্যবাদ। আপনি কত সালে অবসর নিয়েছেন? I have been retired during 1995 আচ্ছা, and now I am 64 years old. খুব ভালো লাগলো আপনার মানে একদম বাস্তবসম্মত যে প্রশ্নগুলো আপনি তুলেছেন। দিস ইজ আ ফ্যাক্ট ম্যাম, যে 100 পয়েন্ট রস্টার যে স্টেট গভর্নমেন্ট মেনটেন করছে, সেখানেও এই কোটা পুরোপুরি মেনটেন করা হয় না। কেননা এমপ্লয়ার যে এমপ্লয় করবে এক্স সার্ভিসম্যানকে, সে সেখানে এক্স সার্ভিসম্যানকে সিকিউরিটি গার্ডকেই প্রেফারেন্স দিচ্ছে। এবং আশ্বাসের কথায় আপনি যেটা বললেন, 2 বছর বন্ধ ছিল, তারপরেও 46,000, এখন বলা হচ্ছে যে পরবর্তীতে 1,00,000-1.5 লাখেও পৌঁছতে পারে। 2 বছর বন্ধ থাকার পর শুধুমাত্র 46,000 নিয়োগ হচ্ছে। কাদের কথায় এই ভরসাটা রাখবে এই যুব সম্প্রদায়? 100বার সেই ভরসা দিতে পারছে না। আর যেটা আমি বলছিলাম ইনিশিয়াল পয়েন্ট, যেটা আমি বলেছি রেজিমেন্টেশন, এই রেজিমেন্টেশনের জন্যই কিন্তু আজকের ভারতের সৈন্যবাহিনীর ইতিহাস তৈরি হয়েছে। সত্যি তো।
গোর্খা রাইফেলস, আসাম রাইফেলস, এদের প্রত্যেকের মারাঠা জওয়ানদের একটা রেজিমেন্টেশনের জন্য ইতিহাস তৈরি করেছে এরা। এরা একটা নারা বলে, ছত্রপতি শিবাজির নামে নারা বলে, বায়গুরুজি খালসা বলে নারা বলে। এরা একটা নারা, একটা শ্লোক বলে এরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, প্রাণ দেয়। এবং সব থেকে বড় জিনিসটা, পাঞ্জাব হরিয়ানায় যদি আপনি যান, আপনি প্র্যাকটিক্যাল দেখুন, দাদা পরদাদা ছেলে নাতি সবাই মিলে একই রেজিমেন্টে চাকরি করে। যখনই এনরোলমেন্ট হয়, সে লোকাল এনরোলমেন্ট হোক বা স্টেট ওয়াইজ এনরোলমেন্ট হোক, রেজিমেন্টে ভর্তি হয়, জানেন, রেজিমেন্টে। সেখানে তোর দাদা তোর বাবা এই ছিল, আয় তুই এখানে আয়, ভলেন্টিয়ারলি তাদের ছেলেদেরকে ডেকে নেওয়া হয় ম্যাটার করে এটা, তাদের ভাষা রেজিমেন্টে বিভ্রাট চাকরি হতে করার বাধ্য। জন্য। সেই রেজিমেন্টেশনটা কি থাকবে ম্যাম? সেই জায়গাটা কে ক্লিয়ার করবে? দিস ইজ মাই পয়েন্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। পরের দর্শক কে রয়েছে? নমস্কার, নয়ন মন্ডল বলছে। কে বলছেন? নয়ন মন্ডল। বলুন। টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে দেবেন। বলুন। অগ্নিপথ একটা ভালো প্রকল্প। এটা একটা ওই 1989 সাল থেকে এর একটা পরিকল্পনা চলছে, এতদিনে এটা বাস্তবায়িত হতে চলেছে। এটা আপনার মিলিটারির মধ্যে একটা তারুণ্য কন্টিনিউ থাকবে, যেটা আপনারা বা সবাই সমালোচনা করছে যে মাত্র 4 বছরের জন্য, তারপরে এরা কি করবে। এদের মধ্যে 25% যারা মেধার ভিত্তিতে এগিয়ে যাবে, তারা তো আপনার হায়ার লেভেলে অফিসার বা আরো অনেক কিছু জায়গায় তারা ডেভেলপ করবে। আর যারা আপনার, এটা বলছো বাড়িতে 25% থেকে 45%, এর বাকি যারা থাকবে, এবার তারা তাদের যোগ্যতার মাপকাঠিতে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, তার জন্য হয়তো তারা আপনার রিটায়ার হবে। এবং রিটায়ার তো ফ্রিতে হবে না, তাদের সঙ্গে তাদেরকে 11 লাখ টাকা দেবে, তাদেরকে আপনার কম সুদে ব্যবসা করার জন্য লোন দেওয়া হবে। এবং বিভিন্ন রাজ্যের সরকার তাদেরকে পুলিশ বাহিনীতে বা বিভিন্ন জায়গায় নিয়োগ করার প্রতিশ্রুতি দিচ্ছে, কিছু কিছু শিল্পপতি প্রতিশ্রুতি দিচ্ছে। তা সত্ত্বেও আপনার কিছু ব্যক্তিত্ব, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এটা সমালোচনা করে যাচ্ছে। আর ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা, দক্ষ অফিসাররা যেখানে এই প্রকল্পটার সুবিধাগুলো বিবেচনা করে প্রকল্পটা চালু করেছে, যারা বিশৃঙ্খলা করছে, যারা ট্রেন বাস চালাচ্ছে, তাদেরকে এই বিরোধী নেতা বা বিরোধী যারা, তারা কেউ কন্ডেম করছে না। এই যে সম্পত্তিগুলো পুড়ছে, রাষ্ট্রের সম্পত্তি, ট্রেন পুড়ছে, বাস পুড়ছে, ট্রাক পুড়ছে, পাবলিক প্রপার্টি পুড়ছে, এটা ক্ষতি কাদের হচ্ছে? ক্ষতি কিন্তু জনগণের হচ্ছে। আর জনগণের সেই ট্যাক্স, এই ট্রেনগুলো বাসগুলো তৈরি হয়, সেটা যে আলটিমেট আমাদের ক্ষতি হচ্ছে, এটা কেউ বোঝাচ্ছে না। কেন বোঝাচ্ছে না? কারণ আমার মনে হয় আপনার এই কথা অনেক মানুষকেও বোঝাবে যে আপনি ভালো কথাগুলো বলার চেষ্টা করছেন, বুঝতে পারছি। কিছু বিবেচনা করে যদি সিদ্ধান্ত নেওয়াই হতো, তাহলে বারবার সিদ্ধান্ত বদলের জন্য বৈঠক হতো না নিশ্চয়ই। এই যে হ্যালো হ্যালো, আপনি টেলিভিশনেই শুনে নিন কি বলেছি। সেনা প্রধান মিডিয়ার সামনে এক কথা বলছেন আর বিজ্ঞপ্তিতে আরেক কথা বলছেন। ভারতীয় সেনাবাহিনীর এক যিনি আগের বক্তা ছিলেন, তিনি প্রাক্তন সেনাকর্মী, তিনি বলছিলেন সেই গরিমা, সেই ইতিহাসের কথা। সত্যি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এটাও রয়েছে যে কোনোদিনও তারা রাজনীতির ধার দিয়ে যেতেন না, বা রাজনৈতিক কথাবার্তাও তাদের মুখ দিয়ে বেরোতো না। ধর্মীয় বিভাজন বা রাজনৈতিক কথা তাদের মুখ দিয়ে বেরোতো না। কিন্তু এই প্রকল্পের খাতিরে যারাই বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে অগ্নিবীর হতে দেওয়া হবে না। কোন উচ্চপদস্থ কর্তা এই কথা বলতে পারেন? তিনি সেনা প্রধান হোক কি যেই হোক। পরের দর্শকের কাছে যাব, তবে তার আগে একটি খবরের দিকে নজর রাখবো। 30 মিনিটের বিরতির পর আবারও ইডির দফতরের রাহুল গান্ধী, আপনারা দেখছেন সেই ছবি। 30 মিনিটের একটি বিরতি নিয়েছিলেন, তারপর আবারও ম্যারাথন জেরার মুখে রাহুল গান্ধী। প্রায় দীর্ঘ 50 ঘন্টা তার যে জেরার সময়সীমা, প্রায় 50 ঘন্টা অতিক্রম
করে গিয়েছে বলে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে। রাহুল গান্ধী আজও তাকে ম্যারাথন জেরাই চলছে। সঙ্গে উপস্থিত রয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। পরের দর্শকের কথায় আসছি, কৌশিক সিংহ রায়, নমস্কার। নমস্কার। বলুন। আজকে যে বিষয়টা নিয়ে এত আন্দোলন হচ্ছে, অগ্নিবীর বা অগ্নিপথ যে আন্দোলনটা চলছে, সেইটা নিয়ে আমার সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে যারা সেনাবাহিনীতে যোগদান করে বা করছে বা করবে, তাদের 4 বছর কাজ দিয়ে তারপরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে 11 লাখ বা 12 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে। খুব ভালো কথা, কিন্তু যারা সেনাবাহিনীতে যোগদান করছে তাদের সেই গোল্ডেন টাইমটা, যে জীবনের যে জোশটা, সেইটা 4 বছরে কেড়ে নিয়ে তারপরে 11 লাখ টাকা ধরিয়ে দিয়ে তারপর সে তখন ওই সিকিউরিটি গার্ড, কোথায় নাপিত, কোথায় ধোপা, কোথায় সুইপার, এই কাজের জন্য দৌড়ে দৌড়ে ঘুরবে। এটা কি বাস্তব? আর আজকে দেখছিলাম যে অন্যান্য কয়েকটা দেশে সাফাই দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার থেকে অন্যান্য দেশে এই জিনিসটা চালু হয়েছে। অন্যান্য দেশে চালু হয়েছে, তাদের দেশ, তাদের সিস্টেম, তাদের মাইনে, তাদের জীবন এবং জীবিকার সঙ্গে সরকার কতখানি নিজেদেরকে জড়িয়ে দিয়ে তাদেরকে রক্ষা করে, এই সম্পর্কে কোনো জ্ঞান বা ধারণা আছে এই মোদী সরকারের? এটা গেল দ্বিতীয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আমার একটা কথা মনে হচ্ছে বারবার, যে এই অগ্নিপথ বা যেটা নিয়ে আন্দোলন চলছে বা যেটাকে ধোঁয়া দিয়ে তুলে দিয়েছে, যেটাকে শুরু করেছে অগ্নিবীর বলে, এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে, কোনো কিছু বড় বিষয় লোকানোর চেষ্টা চলছে। ধন্যবাদ, ধন্যবাদ কৌশিক বাবু। আর একদম সময় নেই, আপনার কথা মাঝখানে কাটতে হলো। আপনার কথা আজকে যারা ফোন করেছেন বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এখন এখানেই শেষ করছি, পরে দেখবেন যে খবর সবার আগে। আর রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।